আজকে সারা বাংলাদেশে একযোগে 64 জেলায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রমজান পূর্ব সমাবেশের আহ্বান করা হয়েছে। তারই লক্ষ্যে শাহজালাল শাহপুরান তীর্থ উলিয়ার পূত পবিত্র পুণ্যভূমি সিলেটের এই সমাবেশের জনাব সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমার অত্যন্ত আস্থাভাজন শ্রদ্ধাভাজন জনাব ভাই উপস্থিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত সিলেটের সর্বস্তরের জনতা এবং সিলেটের সকল উপজেলা স্পেশালি আমার নির্বাচনী এলাকা জনতা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জের সকল নেতা কর্মীদের এই সভার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সামনে না এসে আপনার পিছনের দিকে মাঠ খালি আছে, পিছন দিকে যান। ফেরাউনের বিদায়ের পরে মনে করো প্রধান শিক্ষক বিদায় নিলে আরেকজন নিয়োগ হয়, প্রিন্সিপাল বিদায় নিলে আরেকজন নিয়োগ হয়। ফেরাউনের বিদায়ের পর কোন ফেরাউন খুঁজে পাওয়া যায় নাই। দীর্ঘদিন পর এই দায়িত্ব নিয়েছিল হাসিনা, 16 বছর ফেরাউনের দায়িত্ব পালন করেছে। এখন বিদায় নিয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে এসেছে। আমরা চাই অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দেবে এবং একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সর্বোপরি দেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্র ঘোষিত আজকের এই ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সমাপ্ত করছেন ভারতের জাতীয়তাবাদী দল সিলেট জনশাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী করেছিল। বিএনপির ডাকে তারা ভোটে দেয়নি, প্রেসিডেন্ট সরকারকে প্রত্যাখ্যান করেছিল। আগামীতে এই অন্তর্বর্তী সরকার যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিবে এবং দেশের মানুষ ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার প্রত্যাহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভারতের জিন্দাবাদ, ভারতের জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশান্তী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জেলা এবং মহানগর সরকারের নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে ইতিমধ্যে উপস্থিত গত 1.5 দশক সরকারের অপশাসন, দুঃশাসন, দলীয়করণ, অন্যায়, অত্যাচার, ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেছে। গত 1.5 দশক আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মিলিয়াত আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য গলা ফাটিয়েছি, কান্না করেছি। গত 1.5 দশক আমাদের ইফতেখার আহমদ দিনার, আমাদের জুনেদ সহ আনসার আলী সহ অসংখ্য গুম নেতা কর্মীদের ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। আজকে তিস্তা অভিমুখে লং মার্চ হচ্ছে, কিন্তু এই সিলেটের কৃতি সন্তানে ইলিয়াস আলী টিপাই মুখে বাস নির্মাণের প্রতিবাদে লং মার্চ করার অপরাধে গুম হয়েছেন। আজকে বক্তব্য ছোট করার জন্য বলা হচ্ছে, সম্মানিত সভাপতি, গত 1.5 দশক যারা আমাদের নেতা কর্মীদের খুন করেছে, গুম করেছে, বন্ধুত্ব বরণ করতে বাধ্য করেছে, কারান্তরণ করেছে, আমাদের নেতা কর্মী যখন জেলে গিয়েছে, লোকাস থেকে যখন বের হয়েছে, থানা থেকে যখন বের হয়েছে, পঙ্গু ছিল, রক্ত পড়ছিল, জামা কাপড় ছিঁড়া ছিল। আজকে আমরা লক্ষ্য করি 5ই আগস্টের পরে সেই ব্রিটিশ সরকারের সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। আপনারা খেয়াল করবেন, যারা আমাদেরকে পঙ্গু করেছিল, হত্যা করেছিল, আজকে তারা হাসি মুখে নতুন কাপড় পরে জামাইয়া করে তারা কিভাবে বের হয়। তার মানে সেই ব্রিটিশ সরকারের সহযোগী বেতারা প্রশাসনে হয়ে গেছে। বক্তব্য দীর্ঘায়িত করব না সংগ্রামী বন্ধুগণ,
এটি মনে রাখতে হবে। হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 15 বছর বাংলাদেশের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জনাব তারেক রহমানের উপর ভিত্তি করে, বিশ্বাস করে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষ রাজপথে রক্ত ঢেলে দিয়েছে। এদেরকে প্রতিহত করতে হবে। কোন দূষরকে আমরা বাংলাদেশের কোন ব্যবস্থাপনায় দেখতে চাই না। এই আহ্বানটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারুণ্যের জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, পরাজিত শক্তির বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত এবং আগামী জাতীয় সংসদের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে সারা বাংলাদেশে আজকের সমাবেশের অংশ হিসাবে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সভার সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী সূচনা হয়েছে। আজকে এই সভা থেকে আমরা বলতে চাই, বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনতিবিলম্বে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন। অনতিবিলম্বে আওয়ামী দূষররা যারা পরাজিত শক্তি দেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, অনতিবিলম্বে এই খুনিদেরকে এবং এই পরাজিতদেরকে গ্রেফতার করতে হবে। আর আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ আপনাদেরকে ঘোষণা করতে হবে। আমরা নির্বাচন চাই। আমাদের নেতা তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সংস্কারের কর্মসূচি। এই সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। সংস্কার সব সময় চলছে এবং চলতে থাকবে। 31 দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমাদের বিএনপি নেতা কর্মীরা ঘুরে বেড়াচ্ছে। 31 দফা বাস্তবায়নের জন্য, 31 দফা প্রচারপত্র বিলির জন্য আমি বিএনপি পরিবারের সকল নেতা কর্মীদেরকে এই লিফলেটটুকু জনগণের দ্বার সামনে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের সভা সফল হোক এবং আগামী দিনে যেভাবে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের প্রবেশ করতেছি, আগামীতে একটি অবাধ এবং সুস্থ নির্বাচনের জন্য প্রয়োজনে আবারও রাজনীতি আমরা নামতে হবে। সেই প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবলে হওয়া হয়েছে শুধুমাত্র আজকের যিনি প্রধান অতিথি আর সভাপতি থাকার উপস্থিত আজকের প্রধান অতিথি আলাল ভাই, যার রাজনৈতিক পরিচয় হইল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আজকে আমার বক্তৃতা দিতাম যে আমার ওবায়দুল কাদের ভাই নাই, এর লাগে ভালো লাগে, কষ্ট লাগে। গতকালকে একটা জিনিস বাংলাদেশে ঘটনা করছে যে বুয়েটো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে এটা করছে, মেরা আঙ্গে নামে তেরা কে কাম হ্যাঁ। কলকাতায় আপনারা বৈষম্য বিরোধী ছাত্র নেতা, ছাত্র সংগঠন, আপনারা জাতির একটা মুহূর্তে, প্রয়োজনীয় মুহূর্তে আপনারা নেতৃত্ব দিবস, আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা দল করবা, কংগ্রেচুলেশন। আবার ডিপার্টমেন্টের স্টোর বানাইবা, এটা আমরা মানব না। আপনারা রাজনীতি করবেন আর আমরা ছেলেরা গেলে কইবা রাজনৈতিক নিষিদ্ধ। এটা কেমন কথা? ও ভাই,
দোলন কয়েকটা মাই খাইতে খাইতে আজকের মাঝে 5টা দিলাই আছে 6টা দিলাই এই তোমার ইটা মাই এইটা কোনো খাওয়াইতে তুমি তাই একদিন লাভটাই বার্তাই না সারা বাংলাদেশ তোমার যে বাচ্চাই করো সম্মান করা হইছে এর লাগে তোমাদেরকে কেউ ভয় করে না এটা চিন্তাই করিও না রাজনীতি করবেন আসেন বুটের মাঠে আসেন কাসেম বাড়ির কুটির ষড়যন্ত্র আপনারা এগুলো নামুন জন্য কাসেম বাড়ির নবাব সিরাজউদ্দৌলারে হরাইবার লাগি ঐতিহাসিক একটা ষড়যন্ত্র হয়েছিল মীর জাফর আলী খান আর ইংলিশ হলে এটার নাম আছে কাসেম বাড়ির কুটির ষড়যন্ত্র এই বিএনপিরে হটাইবার লাগি কত ষড়যন্ত্র হচ্ছে মাত্র আল্লাহ জানে কিন্তু কেউ পাত্তায় না রে ভাই উঠে আসেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য লম্বা করার সুযোগ নেই আমরা শুধু এটুকু বলতে চাই আজকে যে জন্য এই সমাবেশ সেই সমাবেশ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বাভাবিক রাখা এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা 2024 সালের 5ই আগস্ট একটি ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল সেই বহুল প্রতীক্ষিত নির্বাচন অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ দেওয়ার জন্য সংগ্রামী উপস্থিতি আমরা 5ই আগস্ট পরবর্তীতে প্রায় সারি দেখতে পাই যে সরকারকে আমরা বসিয়েছি এদেশের 20 কোটি মানুষ বসিয়েছে এদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছে একে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য দেশের সরকারের যা কিছু অপরিচালনা রয়েছে তাদেরকে পাকড়াও করার জন্য শেখ হাসিনার পুষ্করদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার করার জন্য কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই হেলিকপ্টারে চড়ে লাল গাড়ি চাপিচ্ছে সংগঠন নিয়ে বিভিন্ন স্তরে বিএনপির বিরুদ্ধে আজকে বিভিন্ন সময়ে বিষেধাগার করে অসুবিধা নাই বিএনপির দল এই দেশের মানুষের মনের বাদে গঠিত বিএনপির দল এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে প্রতিত অতএব বিএনপির কোন লাভ হবে না বিএনপির সময়ের প্রয়োজনে যখন দেশের কথা বলতে হয় দেশের পক্ষে দাঁড়িয়েছে ত্রিপুরাই মুখের কথা বলে আমার নেতা ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে বিএনপি যখন আজ প্রয়োজনে তিস্তাকে লং মার্চ করেছে তিস্তায় অবস্থান করে বসে করেছে বিএনপি যখন জনগণের কথা বলতে হয় তখন জনগণের কথা বলে অতএব বিএনপির বিরুদ্ধে কথা না বলে রাজনৈতিক দল গঠন করবেন করে আমরা বহুমত বিশ্বাসী আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশকে উপহার দিয়েছেন অতএব আমরা আপনারা দল করেন নির্বাচনে আসেন কিন্তু বিষেধাগার করবেন না বাংলাদেশের আমরা যে স্থিতিশীলতার জন্য বাংলাদেশকে সঠিক রাস্তায় সরিয়ে নিয়ে এসেছে সেই সঠিক রাস্তা থেকে আবার ভুল থেকে বাংলাদেশকে নেওয়ার চেষ্টা করবে না অবিলম্বে নির্বাচনের তারিখ রুটম্যাপ ঘোষণা করুন দ্রব্যমূল্যের সামনে রমজান সমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হ্রাস টেনে ধরুন সিন্ডিকেট ব্যান্ডের এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার কারণ এখনো ফ্যাসিস্টের দূষণরা তাদের অস্ত্র আপনারা উদ্ধার করতে পারেন নাই সেই সকল অস্ত্র নিয়ে এখনো বহাল প্রতিরা রয়েছে আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না পরিশেষে আমাদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থেকে আগামী সময় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় নেওয়ার ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ চিহ্নিত করে দ্রব্যমূল্য যে কোনো মূল্যে কমাতে হবে এবং যে সমস্ত ট্যাক্স আপনারা আরোপ করছেন যা
দরিদ্র জনগোষ্ঠীর উপর পড়ছে সেটা প্রত্যাহার করে নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আপনাদের নিয়ন্ত্রণ নাই, অনেকাংশে শিথিল হয়ে গেছে। বিভিন্ন ঘটনায় তা প্রমাণ করে অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবেন। যৌক্তিক সময় শেষে, প্রয়োজনীয় যৌক্তিক সংস্কার শেষে জনগণের নির্বাচিত সরকারের জন্য আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকারের জন্য নির্বাচন দিবেন। অন্য কোন ষড়যন্ত্র এখানে কাজ করবে না। সম্মানিত নেতৃবৃন্দরা, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি নাই, আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি। আমাদের এই লড়াই চলতে থাকবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমাদের এই লড়াই চলতে থাকবে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে। আমাদের এই লড়াই চলতে থাকবে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে। সুতরাং সবাইকে আগামী দিনে লক্ষ্যে পৌঁছার জন্য সক্রিয় থেকে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আন্দোলন সংগঠিত হয়েছে, বারবার কারা নির্যাতনতা জেলের মধ্যে থাকা তিনি বারবার মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা, প্রিয় বড় ভাই জনাব আলহাজ জি কে ঘোষকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। জনাব আলহাজ জি কে ঘোষ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সর্ববৃহত্তম দায়িত্বশীল জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি আব্দুল কাইম চৌধুরী, প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত বিএনপির কেন্দ্রীয় নেতা শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ এডভোকেট মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা মহানগর সহ বিভিন্ন উপজেলা পৌরসভার সহকর্মী নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আমার প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তৃতা শুনেছেন, বক্তৃতা শুনবেন। আজকে বিএনপি মাঠে, আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে আছি জনগণের পক্ষে। যা যা করার প্রয়োজন বিএনপি বারবার তাই করেছে, ভবিষ্যতে আমরা তাই করব। আজকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জনগণের পক্ষে, জনগণের দল হিসাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলবো, মানুষের প্রত্যাশা বাজারে স্থিতিশীলতা আসবে, বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। রাজনৈতিক দল আপনাকে সমর্থন দিয়েছে, কিন্তু বাজার নিয়ন্ত্রণ আপনাকে করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি, দেশের সমস্ত এজেন্সি আপনার নিয়ন্ত্রণে। কে ভোট আগে করবে, কে ভোট পরে করবে, এই ফয়সালা পরে করুন। বাজার নিয়ন্ত্রণ করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনুন। জনগণ যুদ্ধ করে, রক্ত দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিল, রাজপথে আছে। জনগণের দাবি, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত
বাস্তবায়নের চেষ্টা করলে বিএনপি ঘরে বসে থাকবে না। তাই অনুরোধ করছি, জনগণের চোখের ভাষা, জনগণের টুটের ভাষা, জনগণের মনের ভাষা বুঝার চেষ্টা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রিয় নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, ওনার দীর্ঘায়ু কামনা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে বীরের দেশে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকের এই সুন্দর সমাবেশ করার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ প্রিয় সহকর্মী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়ামর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার শ্রদ্ধেয় তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা যেন এমন একটা আস্থা সৃষ্টি করতে পারি, জনগণ যেন আমাদের উপর আরো দৃঢ় আস্থা পোষণ করতে পারে। আমরা যেন তারেক রহমানের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা যেন ফলো করি। আমরা যেন পুরো অবস্থাতে আমাদের কোনো কারণে, আমাদের কোনো অবস্থায় যেন জনগণ আমাদের উপর যেন আস্থা না হারায়। আর অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, সব কিছু বাদ দিয়ে আপনাদের উপর দায়িত্ব, জাতীয় নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব রোডম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আমি আমার বক্তব্যটুকু, এখানে আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছেন, তারা অর্থনৈতিক অবস্থান, বিষয়বস্তু অনেক মূল্যবান বক্তব্য আপনার শুনলেন। তাই আমার বক্তব্য আমি করে দেব। খোদা হাফেজ। আয়োজিত এই সমাবেশের সভাপতি, জেলা বিএনপি সভাপতি জনাব আব্দুল কাদের চৌধুরী, প্রধান অতিথি। এই দেশ পরিচালনায় আমরা এই দেশের মানুষের মালিকানা চাই, চাই এমন লোকরা এই দেশের নেতৃত্ব দিক যাকে আমরা এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষরা মনোনীত করে দেব। এবং আমাদের এই মনোনয়ন দানের ক্ষমতা গত 18 বছর যাবত আমরা যুদ্ধ করছি এই ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। সুতরাং কোনো অজুহাতে এটিকে কেউ যদি প্রলম্বিত করার চেষ্টা করে, সেটি আমরা বরদাস্ত করব না। এই যে লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ে, এটি মানুষের আর সহ্য সীমার মধ্যে নাই। মোটা চালের কেজি গত কয়েকদিনে যারা বাজারে গিয়েছেন তারা জানেন, মোটা চালের কেজি গত কয়েকদিনে 3-4 টাকা কেজিতে বেড়েছে। মনে বেড়েছে 160 থেকে 200 টাকার মতো। আপনারা যদি সকালবেলা 6:30 থেকে 8টা 8:30 পর্যন্ত আম্বরখানা পয়েন্টে যান, দেখবেন কয়েকশত আমরা যাদের বলি রোজ কামলা বা ডেইলি লেবার, যারা প্রতিদিনের মজুরির বিনিময়ে কাজ করেন, এরকম কয়েকশত লোককে আপনারা দাঁড়ানো দেখবেন আম্বরখানা পয়েন্টে যদি সকালে যান। এখন প্রতিদিনের রোজ হচ্ছে 800 টাকা। এই 800 টাকা দিয়ে মাসে যে কদিন কাজ পায়, এটি দিয়ে একটি 4 জনের সংসার চালানো সম্ভব হয় না। মানুষের ক্রয় ক্ষমতা প্রতিদিন কমছে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখনো ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের কারণে ফ্যাসিস্টদের এখনো বিচারের আওতায় আনা সম্ভব হয় নাই। বিচার প্রক্রিয়া প্রলম্বিত হচ্ছে, দীর্ঘ হচ্ছে। আমরা চাই অন্তর্বর্তী সরকারকে, যে উদ্দেশ্যে এই দেশের মানুষ দায়িত্ব অর্পণ করেছে, সেই দায়িত্বের প্রতি বিশ্বস্ত থেকে দ্রুত তারা দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরবেন, ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনবেন এবং যথাদ্রুত সম্ভব নির্বাচনী তফসিল ঘোষণা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই বিশ্বনাথ বালাগঞ্জের জনগণের অভিভাবক, জনাব ফাসিনার নামাবিকেদার
মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি তাহসিনা রুস্তের লুনা। সম্মানিত সভাপতি, সিলেট জেলার বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সুবক্তা এবং টকশো কাঁপানো নেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা মহানগর বিএনপি অঙ্গ সংগঠন, উপজেলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম, অসংখ্য নেতাকর্মী মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে বিগত 5ই আগস্ট একটি প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে তার সহযোগীরা। আমাদের প্রত্যাশা ছিল বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ তাদের কাছ থেকে আশা করি। বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার, মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেই খাদ্যদ্রব্যের মূল্য এত ঊর্ধ্বগতি, সেটা আসলে মেনে নেওয়া যায় না। কিছুদিন আগে বর্তমান সরকার বিভিন্ন জিনিসের উপর ভ্যাট আরোপ করেছে অনেক বেশি, যার কারণে দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে। মানুষ, বর্তমান সরকার শুধু সংস্কার বলছে, সংস্কার করতে গিয়ে আমাদের খাদ্যদ্রব্যের মতো মৌলিক চাহিদা পূরণের কথা ভুলে যাচ্ছে। আমাদের প্রথম দাবি হচ্ছে সাধারণ মানুষ যাতে দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকতে পারে, সেই দ্রব্যমূল্যের জন্য আমাদের দ্রব্যমূল্য যেন কমে, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের ভিতর আসে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আপনারা দেখেছেন যে 6 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো থানা সঠিকভাবে কোনো ফাংশন করছে না, মামলা নিচ্ছে না তারা, যার ইচ্ছা মতো কোর্টের মাধ্যমে আমাদের বিএনপির নেতা কর্মীদের নাম ঢুকিয়েও মামলা করা হচ্ছে। দেখা যাচ্ছে বিশ্বনাথের মানুষ, উসমানীনগরের মানুষ কিংবা সুনামগঞ্জ থেকে কাউকে নিয়ে ঢাকায় মামলায় দেওয়া হয়েছে। তারা বিএনপি করে, কিন্তু আওয়ামী লীগের মামলায় তাদেরকে ঢুকানো হয়েছে। এই যে একটি অস্থিরতা, এবং শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, সাধারণ প্রশাসনেরও স্থবিরতা, সেই স্থবিরতা কাটাতে হবে, সেটাই আমাদের প্রত্যাশা। বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো, আপনারা যত সংস্কার হোক না কেন, সব সংস্কারের আগে আপনারা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করুন, দ্রব্যমূল্য কমান, এবং যারা আজকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তারা কিন্তু জামিনে বেরিয়ে আসছে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আর গ্রেপ্তার করে কি লাভ? অনেকে আবার ঘুরেও বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তারও করা হচ্ছে না। সুতরাং এই যে পূর্বের যে ফ্যাসিস্ট, তারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে বসে আছে, এখন পর্যন্ত তারাই কিন্তু, তাদের কারণেই আজকে এই প্রশাসনের স্থবিরতা। সুতরাং এই দিকটা নজর দিয়ে অবশ্যই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। আর আমরা প্রত্যাশা করেছিলাম যে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম করা হয়েছিল, ইলিয়াস আলী সহ আরো যে অসংখ্য নেতাকর্মী গুম করা হয়েছিল বিগত 6 মাসেও, আমরা তাদের ব্যাপারে সুস্পষ্ট কোনো সরকারের কাছ থেকে কোনো অভিযুক্ত বা কোনো অভিযোগ কিংবা কারা অভিযুক্ত কিংবা তাদের বিচার কি হবে বা তাদের এই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা পাই নাই। সুতরাং আমরা আশা করব অনতিবিলম্বে এই গুমকৃত গুমের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে
মানুষের সামনে এনে আইনের আওতায় এনে তাদের বিচার করা। আরেকটি বিষয়, বর্তমান সরকার এবং কিছু পরিচয় গোপন করে যারা রাজনীতি করে, সেই ধরনের লোকেরা এখন আমাদের স্থানীয় নির্বাচন নিয়ে বেশি পাইকারা করছে। সেটা হচ্ছে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার একটি প্রয়াস। কিন্তু কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংসদ নির্বাচনের আগে কখনো স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না, এবং সেই কারণে আমাদের হয়তো আরো লড়াই করতে হতে পারে। সেই লড়াইয়ে আপনারা আমরা সবাই একসাথে শরীক হব এবং অবশ্যই জাতীয় নির্বাচনকে আমাদেরকে প্রথম প্রায়োরিটি। জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে, যেটি ক্লিয়ার অনুযায়ী। সেই লক্ষ্যে আমরা সবাই একসাথে একতাবদ্ধ হয়ে কাজ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলী সহ সকল বঞ্চিত নেতাদের অবিলম্বে ফেরত চাই। ধন্যবাদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ফ্যাসিস্টদের বিচার এবং অবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ইলেকশন রোডম্যাপ দেওয়ার জন্য, জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য আমরা আজকের এই সমাবেশের ডাক দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিদিন এই কর্মসূচি পালিত হচ্ছে। সিলেট বিভাগের অন্যান্য জেলায় হয়েছে। আজকে সিলেট জেলার উদ্যোগে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন উপজেলা থেকে আমার প্রিয় নেতৃবৃন্দ এবং মহানগরের অনেক নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত হয়েছেন। এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন হালাল, যার সাথে আমার দীর্ঘ যুবদলের রাজনীতিক একটি অভিজ্ঞতা আছে। আজকের এই সভায় উপস্থিত আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সহধর্মিনী, চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা তাহসিনা উদ্দিন লুনা, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের গণমানুষের নেতা জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির, উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শহরে এই কর্মসূচিকে জানান দিতে চাই, যার জন্য এই মিছিল। প্রিয় বন্ধুরা, আমাদের দাবিগুলির মধ্যে একটি হচ্ছে ফ্যাসিস্টের বিচার করা, কিন্তু আমরা দেখলাম ওই ফ্যাসিস্টের প্রধান শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান করছে। তার ফ্যাসিস্ট মন্ত্রী পরিষদের অনেক ফ্যাসিস্ট মন্ত্রীরা আজকে কারাগারে আবদ্ধ আছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, সিলেটে যিনি ফ্যাসিস্টের প্রধান ছিলেন, ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা শুনি তার ক্ষমতাশালী আত্মীয় স্বজনের কাছে অবস্থান করছেন। যিনি এদেশের রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন, যিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতে যে বলেছেন আমি হিন্দুস্তানের প্রধানমন্ত্রীকে বলেছি ওই খুনি হাসিনাকে আরো ক্ষমতায় রাখতে, তিনি বলেছেন বাংলাদেশ নাকি ভারতের স্বামী স্ত্রী সম্পর্ক। এই কথাগুলো হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার সামিল। শুধু ফ্যাসিস্ট হিসাবে এই ধরনের ব্যক্তিকে শাস্তির আওতায় আনার বিষয়ে আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিবে। তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন, সুতরাং চুনোপুটিদেরকে ধরছেন, কিন্তু বড় বড় ফ্যাসিস্টরা এখন ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদের অবিলম্বে গ্রেফতার এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা এই সভা থেকে জোর দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা অতীতেও বিরোধী দলে ছিলাম, এখনো বিরোধী দলের অবস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
এই দলের কাছে এদেশের মানুষের অনেক চাওয়া পাওয়া। আমরা 15.5 বছর রাজপথে আন্দোলন করেছি, সিলেটবাসী আমাদের সাথে ছিল। আমরা এখন গণতন্ত্র মুক্ত করেছি, কিন্তু আমরা গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে পারি নাই, যার জন্য আমরা এখনো রাজপথে অবস্থান করছি। আমরা এই সভা থেকে বলতে চাই, এই সরকার অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে, জাতীয় নির্বাচনে আমরা স্থানীয় নির্বাচন শুনতে চাই না। অবিলম্বে আমরা এই সরকারকে, আমরা শুরু থেকে এখনো পর্যন্ত সমর্থন দিচ্ছি এবং আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু মানুষের পক্ষের দাবিগুলো নিয়ে আমরা আমাদের রাজপথে কথা বলবো। সামনে রমজান, সেই রমজানকে সামনে রেখে যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হু হু করে বাড়ছে, এই দ্রব্যমূল্যের যে গতিটা রশি টেনে ধরতে হবে। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের ক্রয় সীমার ভিতরে আমরা এই দ্রব্যমূল্যকে রাখতে হবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি জোর দাবি জানাচ্ছি। সরকারের অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয় আমার মনে হয় যথাযথভাবে কাজ করছে না। এখানে কোন বেসিসরা ঢুকে যে এই সরকারকে সেবাটাইজ করছে কিনা সেই বিষয়টুকু সরকার প্রধান রাখা উচিত। প্রিয় বন্ধুরা, আমরা আশা রাখি অতীতে যেমনি ভাবে আমাদের সাথে সিলেটবাসী ছিল, আগামী দিনের এই মানুষের সপক্ষের আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জাতীয়তাবাদী দলকে আগামী দিনে জনগণের কাছে তার রাষ্ট্রের যে কর্মসূচি 31 দফা রাষ্ট্রীয় কাঠামোর কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি আমরা গ্রামে গঞ্জে বিলি করেছি। আমাদের কর্মসূচিকে সমর্থন দিয়েছে আমাদের এই সিলেটের মানুষ। আশা রাখি এই কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে আগামী দিনে এই দেশবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেছে নেবে। সেই আহ্বান, সেই অনুরোধ, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। অবিলম্বে নির্বাচন দিতে হবে, বিএনপির দাবিগুলো মানতে হবে, সেটাই আমাদের দাবি। বন্ধুগণ, আমাদের সময় সংক্ষিপ্ত বিদায়। আজকের সভা প্রধান অতিথির বক্তব্য বলে আমাদের সমাবেশ শেষ হবে এবং বিক্ষোভ মিছিল যেটা ছিল সেটা আমরা সেই বিক্ষোভ মিছিল আমরা আর করবো না। তার জন্য আপনারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সভা প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছিলেন। সমগ্র বাংলাদেশে যার একটাই ইমেজ রয়ে গেছে, অনাবর্ষী বক্তা আমাদের প্রিয়জন জননেতা অ্যাডভোকেট সৈয়দ মাহমুদ হোসেন আলাল ভাই, জননেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ মাহমুদ হোসেন আলাল আজকের সভার প্রধান অতিথি হিসাবে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, এক সময়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, সাবেক বিশিষ্ট যুব নেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের সবার হৃদয়ের মধ্যে খচিত যে নাম জনাব ইলিয়াস আলীর সহধর্মিনী, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বেগম তাহসিনা রুজদি লুনা, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপারসনের উপদেষ্টা বা এই সিলেট অঞ্চলের সর্বস্তরের মানুষের প্রিয় মেয়র জনাব আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক, কারা নির্যাতিত নেতা এবং অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব জি কে ঘোষ, উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক বিভাগীয় সাবেক সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন মিলন, সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা যুব নেতা জনাব মিফতাহ সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মহানগরের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফয়েজ রতি, সাবেক নির্বাচিত সিটি কর্পোরেশনের কাউন্সিলর, আজকে অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম।
দীর্ঘ সময় বক্তব্য হয়েছে, আর দীর্ঘ সময় বিএনপির সংগ্রাম মুখর জীবনও আমরা অতিবাহিত করেছি। আজকে বাংলাদেশে বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দলের পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যত সন্ধিক্ষণ বাংলাদেশের জীবনের যত দুর্ভোগ, মানুষের জীবন ঘনিষ্ঠ যত সমস্যা, মানুষের জীবনের বিষময় যে বাষ্প, এইটাকে দূর করার জন্য যখনই প্রয়োজন হয়েছে বিএনপি তখনই সময় দিয়েছে, তখনই জনগণের মাঝে মিশেছে। কখনো শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের নেতৃত্বে, কখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই নেতৃত্বের ধারাবাহিকতায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে অনেক আলোচনার মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে বিএনপির রাজনীতি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই জায়গাটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় অর্জন, এবং সে অর্জনের প্রতি সম্মান রেখে দীর্ঘ 18 বছর হাজারো মাইল দূরে থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে যিনি এই দলকে পরিচালনা করছেন, আজকেও এই মুহূর্তেও এই বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে জনপ্রিয় তারেক রহমান মানুষের মাঝে অবস্থান করছেন। হাজারো মাইল দূরে থেকেও মানুষের হৃদয়ের মধ্যে, আলোচনার মধ্যে এবং মানুষের সমস্যার পাশে একজন নেতা কিভাবে নেতৃত্ব দিতে পারে, জীবনে অনেক কিছু হারানোর পরেও, জীবনের অনেক বড় ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দেশনায়ক জনাব তারেক রহমান। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান বহু বছর পরে মা এবং ছেলের যে আজকে একত্রিত হওয়া, পারিবারিক পুনর্মিলন হওয়া, এটাও বাংলাদেশের রাজনীতির একটি বিশাল পট পরিবর্তন বলে আমরা মনে করি। মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যার মধ্যে সবসময় যে বিএনপি থেকেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিএনপির ক্ষমতার শেষ বছরে 2006-এর জিনিসপত্র বাজারে কি মূল্য ছিল এবং আজকের মূল্য, সেই একই জিনিসের দাম কত, এটা একটু বিবেচনা করে দেখেন। যে গ্যাসের খনি বলা হয় বৃহত্তর সিলেটকে, সেই জ্বালানির জন্য যে গ্যাস, সেই গ্যাসের দাম বিএনপির সময় ইউনিট প্রতি কত ছিল, এখন কত হয়েছে একটু তুলনা করে দেখেন। চাল, ডাল, লবণ, তেল এবং জীবনের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, প্রত্যেকটি জিনিসের সঙ্গে 2006 আমি সর্বশেষ বছরটি ধরলাম বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের, সেই সময়ের সঙ্গে তুলনা করে দেখেন আজকের এই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য তখন মানুষ কল্পনাও করতে পারেনি, এখন তাই হয়েছে। বর্তমান যে সরকার, এই সরকারটা হচ্ছে এমন একটি সরকার যে সরকারকে দল মত নির্বিশেষে ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা ব্যতীত আর সবাই যাকে সমর্থন দিয়েছে, সেই সমর্থিত রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার হচ্ছে বর্তমান সরকার। এত সামগ্রিক সমর্থন থাকা সত্ত্বেও এই সরকার মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাটাই এখন পর্যন্ত দূর করতে পারেননি। যদি নাই পারেন তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আসিফ গ্রুপের বশিরকে কেন আপনারা উপদেষ্টা পরিষদে নিয়েছেন? কেন তাকে বাণিজ্য উপদেষ্টায় নিয়েছেন? তাকে বলেন জিনিসপত্রের দাম কমাতে হবে রমজান শুরু হওয়ার আগে, নাহলে তোমার উপদেষ্টা পদ থেকে তোমাকে বরখাস্ত করা হবে। আসিফ গ্রুপের মালিকরা আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারা আওয়ামী লীগের এমপি হয়েছিল, আওয়ামী লীগের সময় লুটপাট করেছিল, আজকে তাদের অংশীদারকে উপদেষ্টা করা হয়েছে। নিশ্চয়ই কিছু একটা দেখাতে হবে ভালো করে, না হলে কি প্রয়োজন তার ওইখানে? বাংলাদেশের তেলের বাজার কারা নিয়ন্ত্রণ করে আমরা জানি না। কয়েকটি গ্রুপ আছে, সিটি গ্রুপ, কাজী গ্রুপ, গাজী গ্রুপ, মেঘনা গ্রুপ, ফ্রেশ গ্রুপ এবং টিকে গ্রুপ। এই গ্রুপগুলোকে একত্রিত করার জন্য বর্তমান সরকারের যে বাণিজ্য উপদেষ্টা, তিনি দায়িত্ব দিতে পারেন, কারণ তিনি একই সঙ্গে আসিফ গ্রুপের মালিকও বটে। তিনি দায়িত্ব নিলে সয়াবিন তেল বাজারে থাকবে না, এটা কেউ বিশ্বাস করে না। তিনি দায়িত্ব নিলে যে তেলের দাম কমবে না, ডালের দাম, ডিমের দাম, অন্যান্য জিনিসপত্রের দাম কমবে না, এটা কেউ বিশ্বাস করে না। আন্তরিকতা যদি না থাকে, আপনাদেরকে ময়ূর সিংহাসনে বসানোর দায়িত্ব বাংলাদেশের মানুষ নেয় নাই এবং ভবিষ্যতেও নেবে না। আপনারা
দেখেন না, যারা পালিয়ে গেছে দেশ থেকে তারা নিজেদের নিরাপত্তা দেখেছে, আর যারা পালিয়ে যায়নি এখানে থেকেছে, নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, বোনের সম্ভ্রম হারিয়েছে, তারপরেও তারা ঘরে ফিরে যায়নি, রাজপথে থেকে লড়াই করেছে, মুখ চিতিয়ে লড়াই করেছে। তার নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। কই, আমরা তো মানুষের পাশ থেকে সরে যাইনি, কিন্তু পলাতক পতিত যে সরকার, শেখ হাসিনার সরকার, এই শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী না, এই শেখ হাসিনা হচ্ছে তার পরিবারের নেত্রী। যদি পরিবারের নেত্রী না হয়ে থাকে তাহলে তার পরিবারের কেউ কেন গ্রেফতার হলো না? তারা আগে সরে গেল কেন বাংলাদেশ থেকে? কেন তাপস চলে গেল? কেন শেখ হেলাল চলে গেল? কেন শেখ সেলিম চলে গেল? কেন তার ভাই হাসনাত আব্দুল্লাহ, ভাইয়ের ছেলে সাদিক আব্দুল্লাহ চলে গেল? কিভাবে চলে গেল? নিজেরা চলে গেল, পরিবার সহ নিজের বোনকে নিয়ে সবশেষ তিনি নিজে চলে গেলেন। অর্থাৎ তিনি পরিবার লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন, আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন নাই। বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল আপনার দুই ছেলেকে মেরে ফেলবো, তারেক রহমানকে অত্যাচার করে মাইক্রোফোনে তার আত্মনাথ বেগম খালেদা জিয়াকে শোনানো হয়েছে। আরাফাত রহমান কোকোকে অত্যাচার করে মাইক্রোফোনে তার কণ্ঠস্বর, তার আত্মচিৎকার তার মাকে শোনানো হয়েছিল এবং বলা হয়েছিল শেখ হাসিনাকে আমরা বিদেশে পাঠিয়ে দিয়েছি, আপনিও বিদেশে চলে যান। বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন 16 কোটি বাংলাদেশের মানুষ আমার সন্তান, আমি এই দেশ ছেড়ে যাব না, বরং শেখ হাসিনাকে যে আপনারা বিদেশে পাঠিয়েছেন তাকে দেশে ফেরত নিয়ে আসার জন্য আমি প্রয়োজনে আন্দোলন করব। সেই নেতৃত্ব হচ্ছে বিএনপি। এই আদর্শ আওয়ামী লীগের মধ্যে নাই। হাসিনা পালিয়ে গেছেন তার পরিবারের বোন এবং অন্যান্য ভাইদের সাথে নিয়ে, আর তোপের মুখে রেখে গেছেন তার নেতা কর্মীকে। এই জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, যেই নেত্রী নিজের এবং পরিবারের স্বার্থের বাইরে নেতা কর্মীর স্বার্থ বোঝে না, কোন কোন লজ্জায় এবং কতটা নির্লজ্জ হলে তারপরেও সে দল করতে চান? আপনারা কি কারণে করতে চান? জনগণের মধ্যে আসেন, তওবা করেন, অনুশোচনা করেন, জাতির সামনে ক্ষমা চান, জাতির সামনে বলেন আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আমরা ক্ষমা চাই। তারপরে হয়তো মানুষ চিন্তা করবে। তার আগে আপা 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 বললে কাজ হবে না। আপা আপা বললে কাপাকাপি বন্ধ হবে না। মনে রাখতে হবে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে। ইলিয়াস আলীর ড্রাইভার, তারপরে জুনেদ, দিনার অন্যান্য যারা আছে, গুম হওয়া অসংখ্য মা বোন যারা আছেন, তাদের চোখের পানি না মোছা পর্যন্ত প্রতি 6,000-কে কোন মঞ্চের মধ্যে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আইন শৃঙ্খলার আজকের অবস্থা হয়েছে। আমার একটি প্রশ্ন সেনাপ্রধানের কাছে, আপনি বলেছিলেন 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, সেই 626 জন কোথায় গেল? কোথায় গেল সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব বলেন, সেই 626 জন কোথায় পালিয়ে আছে? অথবা তাদেরকে কারা সীমান্ত পার করে দিয়েছে? অথবা কোথায় নিরাপদে আছে? ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এইটা বলা আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব কোথায় আছেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথায় এখন বিরাজ করছে, এটা আমরা দেখতে চাচ্ছি, বাংলাদেশের মানুষ দেখতে চাচ্ছে। আর একটা জিনিস বলতে চাই, একটি দল আছে লাভ দিয়ে দিয়ে কোল বদল করেন। কতক্ষণ বিএনপির কোলে থাকেন, কিছুদিন পর ভালো লাগে না, লাভ দিয়ে গিয়ে আওয়ামী লীগের কোলে ওঠেন। আবার কিছুদিন পরে ভালো লাগে না, 1986 সনে লাভ দিয়ে গিয়ে আবার জাতীয় পার্টির কোলে উঠেছিলেন। এই বারবার কোল বদল করা দল যারা, তারা দয়া করে একটা কোলে স্থির হন, এক জায়গায় খাবেন। থামলে পরে মানুষ তখন চিন্তা করবে যে না, ওনারা কোন দিকে যাবেন এটা বোঝা যাচ্ছে। এত বারবার যদি কোলবালিশের মতো কোল বদল করেন, তাহলে তো মানুষ আপনাদেরকে নিয়ে যে আশা সৃষ্টি করার চেষ্টা করছেন সেটা হবে না, সেটা ব্যর্থ হবে। বিএনপির সঙ্গে মন্ত্রিসভায় থেকেছেন, দেশ পরিচালনা করেছেন, আবার বিএনপিকে ক্ষমতার থেকে নামানোর জন্য লাঙ্গলের সাথে নৌকার সাথে মিলে রাজপথে আন্দোলন করেছেন। এইবারে ঘন ঘন দিক পরিবর্তনের জিনিসটা ভালো না।
ইমানদার হিসাবেও এটা করা উচিত না, ইসলামের সঠিক বিধি অনুযায়ীও এটা করা উচিত না, কোনোটাই না। সুতরাং অনুরোধ করবো আপনারা একটা জায়গায় দয়া করে স্থির হন। আমরা আন্দোলন করেছি যুগপথভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আপনাদের ত্যাগ, আপনাদের তিতিক্ষা, আপনাদের আন্দোলনের প্রতি আমাদের সম্মান আছে। জোটগতভাবে করিনি, কিন্তু যুগপথ আন্দোলনও আমরা করিনি, কিন্তু আপনারা একত্রিত কর্মসূচি পালন করেছি। আজকে কেন ঘৃণার বীজ ছড়াচ্ছেন? কেন বিএনপির বিরুদ্ধে এত কথা বলছেন? অন্য কেউ যদি কোথাও থেকে সাহায্য সহযোগিতা নেয়, সেইটা হয়ে যায় চাঁদা, আর আপনারা নিলে হয়ে যায় হাতিয়া। হাতিয়ার চাঁদা শব্দগত পার্থক্যের মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছেন, সাধারণ মানুষ এটা বোঝে। সুতরাং রাজনীতির এই খেলাধুলা এখন বন্ধ করতে হবে। একটাই লক্ষ্য হবে, এই দেশে কখনো যেন আর কোনো ফ্যাসিস্ট মাথা তুলে দাঁড়াতে না পারে। এই দেশে আর কখনো যেন কোনো গণবিরোধী সরকার প্রতিষ্ঠিত হতে না পারে। এই দেশে যেন আর কখনো দেশ থেকে সমস্ত জনগণের সম্পদ লুট করে বিদেশে গিয়ে নিজেদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে মোটাতাজাকরণ প্রকল্প তৈরি করতে না পারে। গরুর খামারে যেমন মোটাতাজাকরণ প্রকল্প হয়, এই পতিত আওয়ামী লীগ এবং তার সহচররা বাংলাদেশের শত শত মিলিয়ন ডলার বিদেশে পাচার করে নিজেদেরকে মোটাতাজাকরণ প্রকল্প করেছেন। আর ছোট্ট বন্ধু যারা আছেন, ছোট ভাইরা, তাদেরকে বলবো, আপনাদের ত্যাগ, আপনাদের জুলাই আগস্টের বিপ্লব, আমরা যে বিশাল স্রোতধারা তৈরি করেছিলাম, সেই স্রোতধারার সঙ্গে আপনাদের শক্তি মিলিত হয়ে একটা মোহনায় পরিণত হয়েছে, এবং এই স্রোত তীব্র গতিদিকে সমুদ্রে মিলিত হয়েছে বলেছে স্বৈরাচারের পতন হয়েছে। না হলে সম্ভব হতো না, আমরাও বিশ্বাস করি। কিন্তু আমরা কৃতিত্ব নিতে চাই না। কৃতিত্বের সমস্ত ভাগিদার আপনাদেরকে দিয়ে দিতে রাজি আছি। নতুন রাজনৈতিক দল করলে তাকেও স্বাগত, কোনো সমস্যা নেই। জনগণ যাদেরকে গ্রহণ করবে একটি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই জনগণের গৃহীত দলকেই আমরা স্যালুট করব। আর যদি আপনারা ছাড়া অন্য কেউ নির্বাচিত হয়, তাদেরকেও আপনাদের স্যালুট করা উচিত। এই দেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্বে তো আপনাদের বয়সী যারা, তারাই। সুতরাং কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, কথায় কথায় সমালোচনা করা, কিছু হলেই বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই প্রবণতাটা বন্ধ করতে হবে। আমরা বুঝি যে একটা বড় গাছের মধ্যে ফলবান গাছ যদি হয়, তাহলে সেই গাছে ঢিল পড়বে। বিএনপি তো একটা ফলবান গাছ, অনেক মজার মজার ফল এই গাছটাতে, এখানে ঢিল পড়বে আমরা বুঝি, কিন্তু সেই গাছে ঝাঁকি দিয়ে ফল পেরে নেওয়ার চেষ্টা করবেন না। কারণ এই গাছ যারা লাগিয়েছে, তারা ফলটা আগে নিবে, তারপরে এটা নিয়ে জোর করে বা কৌশল করে নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে স্বাগত জানিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে যখন আসবেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মনে নাই শেখ হাসিনার পুত্র সজীবদের জয় বাংলাদেশে যেদিন প্রথম এসেছিলেন, সেদিন তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছিলেন, ফুলের তোড়া নিয়ে আমরা সজীবদের জয়কে স্বাগত জানিয়েছিলাম। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছিলেন, আপনি সজীবদের জয়, আপনি যদি বাংলাদেশের রাজনীতি করেন, আপনাকে আমরা সহযোগিতা করব, আপনাকে স্বাগত। বিএনপির সে উদারতা আছে। বিএনপি হচ্ছে বিশাল এক সমুদ্রের মতো, এখান থেকে কত লক্ষ বালতি পানি তুলে নেবেন, তাদের এই সমুদ্রের স্রোতধারায় কোনো বাধা হবে না। এই সমুদ্রের গতিতে সামান্যতম কোনো ব্যবধান হবে না, ইনশাল্লাহ এটা বলে দিতে পারি। বিএনপি সে অবস্থান বাংলাদেশের মানুষের মনের মধ্যে গেড়েছে। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমান অবস্থায় দীর্ঘ 1.5 যুগ ধরে জনাব তারেক রহমান এর শক্ত শিকড়কে মাটির গভীরে প্রবেশ করিয়ে দিয়েছে, যেখান থেকে ইচ্ছা করলেই এটাকে কেউ কাটতে পারবে না। আরেকটা জিনিস বলবো নতুন বন্ধুদেরকে, কুড়াল দিয়ে কিন্তু শেভ করা যায় না, চুল কাটা যায় না। কুড়াল দিয়ে গাছ কাটা যায়, শেভ করতে হলে ব্লেড লাগবে, চুল কাটতে হলে কেচি লাগবে। সুতরাং কুড়াল দিয়ে শেভ করার চেষ্টা করেন না, ব্যর্থ হবে, শক্তিটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। আমি সিলেটে অনেকবার এসেছি, বারবার এসেছি, আবার আপনাদের কাছে আসবো। সিলেটের নেতা কর্মীদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, একজন আরেকজনকে নেতৃত্বের প্রতিযোগিতায় রেখে খুব আনন্দ পান, মজা পান, কিন্তু যখন কোনো কর্মসূচি হয়
তখন কিন্তু আবার সবাই এক জায়গায় সমানভাবে শক্তিটাকে সন্নিবেশিত করেন। এদিক থেকে সিলেট হচ্ছে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। এইটা বাংলাদেশে আর কোনো জেলায় খুঁজে পাবেন না। মনে হবে যেন বিশাল ঝগড়া বিবাদের মধ্যে, আসলে কিছুই না, মজার ব্যাপার। তবে যেখানটায় আমার আপত্তি, ডানে বামে সামনে পেছনে অনেক স্লোগান শুনেছি। এখন যে স্লোগানটা হচ্ছে এই স্লোগানটা খুব কম শুনেছি। আমার ভাই, দুলাল ভাই, এগিয়ে চলো, এগুলো বেশি শুনেছি। এটা ঠিক না। ওই স্লোগানটি বেশি হবে জিয়াউর রহমানের নামে, বেগম জিয়ার নামে, তারেক রহমানের নামে। তারপরে ব্যক্তি স্লোগান হবে। ব্যক্তি স্লোগান দিয়ে এত জাতীয় পর্যায়ের কর্মসূচিকে আপনারা এটার মান কখনো আর দয়া করে ছোট করবেন না। আপনাদের সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বা যুব দলের বা বিএনপির যে কোনো বিএনপির অঙ্গ বা সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ে যারা কোনো অনৈতিক বা উচ্ছৃঙ্খল কাজকর্ম করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। কুয়েটের ঘটনায় কিন্তু বহিষ্কার করা হয়েছে, আপনারা দেখেছেন, যুবদলকে, এবং ছাত্রদলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আমরা মনে করি যে ছাত্রদলের বিষয় যেটা বা সামগ্রিকভাবে বিএনপির বিষয় যেটা, বিএনপি একটা বড় গাছ, এই গাছের মধ্যে ঢিল পড়বে, এই গাছে ধাক্কা লাগবে, এই গাছ থেকে অর্জুন গাছের মতো কেউ ছাল কেটে নিয়ে চিকিৎসার জন্য ব্যবহার করবে, এটা তো স্বাভাবিক। নাহলে বিএনপির অস্তিত্বটা থাকে কোথায়? জামাত এবং বিএনপির মধ্যে এখন কোনো ফাটল রয়েছে কিনা? না, কোনো ফাটল নেই। বক্তব্যের মধ্যে তারা চাচ্ছে নির্বাচন এখনই সম্ভব নয়, কিন্তু আপনারা নির্বাচন চাচ্ছেন। আপনাদের সব সংস্কার করে না, আমরা যেটা বলছি যে অনেকে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে বা সংস্কারটা আগে, কিন্তু সংস্কারটা হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে তো 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব না। সংস্কার কর্মসূচি তো প্রথম জাতির সামনে উপস্থাপন করেছে বিএনপি। বেগম খালেদা জিয়া করেছেন 2016 সালে, তারেক রহমান সাহেব করেছেন প্রায় 2.5 বছর হয়ে গেল। যে সংস্কারের পায়োনিয়ার আমরাও তো সেই সংস্কার চাই। কিন্তু যেই নির্বাচনের জন্য একটা মুক্তিযুদ্ধ হলো, যেই নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দিল, লড়াই করলো, ফ্যাসিস্ট সরকারকে পরাভূত করলো, তাদের প্রতি সম্মান রেখেই তো জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার। এবং 60 এবং বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলা ভার্সনে যেটা লেখা থাকে সংবিধানে, সেটাই হলো গ্রহণযোগ্য। 59 অনুচ্ছেদে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। মনে হয় না আধিপত্য বিস্তারের প্রয়োজনীয়তাটা বিএনপির আছে, কারণ বিএনপির এত বছরের নিঃস্বার্থ যে আন্দোলন এবং মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যার পদে পদে বিএনপি থেকে নিজেদেরকে অত্যাচারিত হওয়ার সুযোগ দিয়েছে জনগণকে অত্যাচার থেকে বাঁচানোর জন্য। সেখানে বিএনপির আস্থাহীনতা তৈরি হওয়ার বা আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিবেশ আছে আমার কাছে মনে হয় না।